আমরা আর একটা অ্যাডমিশন অফ পার্টনার্সের অঙ্ক করছি। অঙ্কটা পড়ছি অল্প একটুখানি, বাকিটা পড়তে পড়তে যখন করব তোমাদেরকে বলে দেবো। এই পার্টনারে এই পার্টনারশিপে দুজন মাত্র পার্টনার্স আছেন, সেন এবং দাস। তাদের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে 30/9/1992। ব্যালেন্স শিটটা তোমরা দেখে নেবে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এই পার্টনাররা কি রেশিওতে লাভ লোকসান ভাগাভাগি করবে সেটা অঙ্কের মধ্যে বলা নেই। তোমরা মাথায় রেখে দেবে, একদম গেঁথে নাও মাথার মধ্যে। যদি কি রেশিওতে ভাগাভাগি হবে সেটা পরীক্ষায় প্রশ্নপত্রের মধ্যে উল্লেখ না থাকে, তাহলে তোমরা অবশ্যই সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে। অর্থাৎ সেনও পাবে 50%, দাসও পাবে 50%। এছাড়া অ্যাসেট লায়াবিলিটি যা কিছু ভ্যালুয়েশন ট্যালুয়েশনের আগের অঙ্কগুলোতে করলাম, ঠিক সেম রকমভাবেই আমাদের করতে হবে। ফার্স্ট টাইম আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব, সেকেন্ড আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করব, থার্ড আমরা ব্যালেন্স শিট করব। এই অঙ্কটার মধ্যে তোমরা দেখো বি আইটেমের মধ্যে লেখা আছে প্লান্ট অ্যান্ড মেশিনারি ইজ টু বি রিভ্যালুয়েটেড 13,000 টাকা, আর আমাদের ব্যালেন্স শিটে আছে 10,000 টাকা। অর্থাৎ ব্যালেন্স শিটের প্লান্ট মেশিনারিটা 10,000 টাকার নতুন করে মূল্যায়ন করে হয়েছে 13,000 টাকা। এর ভ্যালুটা বেড়েছে 3,000 টাকায়। এছাড়া অ্যাসেট বা লায়াবিলিটির কোনো পরিবর্তন হয়নি। তাই আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চোখ বুঝে যেইটুকু ফেভার করেছে বাই প্লান্ট অ্যান্ড মেশিনারি, যেটা চেঞ্জ হয়েছে সেটাই লিখলাম। এবার এটা বন্ধ করে দেব। আর কিছু অ্যাসেট লায়াবিলিটির পরিবর্তন হয়নি। 3,000 টাকা, 3,000 টাকা, 3,000 টাকা। অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স আসছে 3,000 টাকা। এটা প্রফিট অন রিভ্যালুয়েশন, এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হবে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ওল্ড রেশিওতে। সেন অ্যান্ড দাস, ওল্ড রেশিও ইকুয়ালি 1:1। তার মানে এ পাবে 1,500, এ পাবে 1,500। এই প্রফিট অন রিভ্যালুয়েশনে যে 3,000 টাকা হয়েছে, এদের মধ্যে এই ক্যাপিটাল অ্যাকাউন্টে সেনের ক্যাপিটালে 1,500 টাকা আর দাসের ক্যাপিটালে 1,500 টাকা গেল, যেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা শিফট করব। আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা স্টার্ট করছি। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমাদের 3 জন পার্টনার আছে, সেন, দাস, কর। সেন, দাস, কর, সেন এবং দাস পুরানো পার্টনার, কর নতুন জয়েন করছে 1/3 শেয়ারের জন্য। আমাদের পুরানো পার্টনারদের ব্যালেন্স শিটে যে ব্যালেন্সটা রয়েছে, আগেও বলেছি, আবার আমি রিপিট করছি, ক্রেডিট দিকে বাই ব্যালেন্স বিডি বলে যার যা ব্যালেন্স রয়েছে 15,000 এবং 10,000 আমরা লিখে নেব। এরপরে বাই রিভ্যালুয়েশন করেছিলাম আমরা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট হয়েছিল, দেখবে সেখানে 1,500 টাকা সেন পেয়েছেন এবং 1,500 টাকা দাস পেয়েছেন। নেক্সট দেখো অঙ্কটা যখন পড়বে সেখানে লেখা আছে গুডউইল বাবদ কর 10,000 টাকা ব্যাংকে জমা দিচ্ছে, মানে ফার্মে 10,000 টাকা আনছে। এই টাকাটা সেন এবং দাস ক্যাপিটাল অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্সটা বাই ব্যালেন্স বিডি বলে লিখবে, প্রফিট অন রিভ্যালুয়েশন বলে যদি প্রফিট হয় ক্রেডিট দিকে লিখবে, লাভ হলে প্রফিট হলে ক্রেডিট দিকে লিখবে, লস হলে ডেবিট দিকে লিখবে। এছাড়া দেখো লেখা আছে যে নতুন পার্টনার যিনি এসছেন তিনি 10,000 টাকা 1/3 শেয়ারের জন্য এই কোম্পানিতে গুডউইল বাবদ 10,000 টাকা দিচ্ছেন। এই গুডউইলের টাকাটা কিন্তু আমাদের স্যাক্রিফাইস রেশিওতে তাদের মধ্যে ভাগ করতে হবে। এর জার্নাল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল 10,000 টাকা, এবং সেকেন্ড জার্নাল গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু সেন্স ক্যাপিটাল অ্যান্ড দাস ক্যাপিটাল। এই জায়গার এই অ্যালোকেশনটা হবে স্যাক্রিফাইস রেশিওতে। আলটিমেট রেজাল্টটা এই দুটো জার্নালকে যদি তুমি মার্জ করো, দেখবে
জার্নালটা একটা জার্নালে কনভার্সন হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সেন্স ক্যাপিটাল টু ডাস ক্যাপিটাল। আমি ওই আলটিমেট এফেক্টটাই লিখছি বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা কিন্তু স্যাক্রিফাইস রেশিও। অ্যামাউন্ট অফ গুডউইল ব্রট বাই কর। কর গুডউইল বাবু যে টাকাটা নিয়ে এসেছেন। নেক্সট দেখো, কর 1/3 শেয়ারের জন্য আরও অনেক কিছু দিচ্ছেন আদার দ্যান ক্যাশ, মানে কাইন্ডসে দিচ্ছেন। কি কি দিচ্ছেন আমাদের প্রশ্নপত্রে লেখা আছে। কর দিচ্ছেন, তাই বাই বলে যা যা দিচ্ছে সেগুলোকে তোমরা এক এক করে লিখবে এবং করের ক্যাপিটালে লিখবে। কর বলছে আমি গুডউইলের জন্য 2500 টাকা দেব। 2500 টাকা আমার গুডউইল, আমার নিজস্ব। ফার্নিচার 500 টাকা দেব। স্টক ইন ট্রেড 5000 টাকা। সানডি ডেটার্স 4500 টাকা। অর্থাৎ এটার জন্য জার্নাল হলো গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 2500 টাকা, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা, স্টক ইন ট্রেড ডেবিট 5000 টাকা, সানডি ডেটার্স 4500 টাকা, টু কর্স ক্যাপিটাল। এগুলো টোটাল করে যা হবে তাই লিখে দেবে। এরপর অ্যাকাউন্টসটাকে বন্ধ করবে। ষোলো 16,500 এবং 12,500। এই অ্যাকাউন্টসটা উল্টো দিকে লিখে দিলাম। টোটাল ফিগারটা 21,500, 16,500 এবং 12,500। এবার বাই ব্যালেন্স সিডি করলাম। একুশ 21,500, 16,500 এবং 12,500। এই ব্যালেন্সটা বিডি করে উল্টো দিকে চলে যাবে। উল্টো দিকে চলে গেলে তার মানে হচ্ছে সেনের 21,500, দাসের 16,500, করের 12,500। এটাই হচ্ছে তাদের ক্যাপিটালের পরিমাণ। এই ক্যাপিটালটাকে বলা হচ্ছে যে আফটার অ্যাডজাস্টমেন্ট, যে সমস্ত ভ্যালু বাড়লো কমলো এই সমস্ত করার পর এটাই হচ্ছে প্রত্যেকের অ্যাডজাস্টেড ক্যাপিটাল। অঙ্কটা তোমরা ভালো করে পড়ে দেখবে, লেখা আছে যে কর যে টাকাটা আনছে অর্থাৎ 1/3 শেয়ারের জন্য, তার জন্য তিনি 12,500 টাকা দিচ্ছে। ওর উপর ভিত্তি করে সেন এবং দাসের টাকা থাকা দরকার। অর্থাৎ সেনেরও 12,500 টাকা থাকা দরকার, দাসেরও 12,500 টাকা দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনের 21,500 আছে, দাসের 16,500 রয়েছে। অর্থাৎ যে ডাইরেকশানটা দেয়া রয়েছে করের টাকার অনুপাতে এদের টাকা থাকতে হবে, সেই অনুযায়ী এদের প্রত্যেকেরই টাকা ফার্মে বেশি পরিমাণে ইনভেস্ট করা রয়েছে। এই বেশি পরিমাণে ইনভেস্ট করা থাকার জন্য অ্যাজ পার ডাইরেকশান এই টাকাটা সেন এবং দাস তুলে নেবে। কিভাবে তুলে নেবে তাদের ব্যালেন্সিং ফিগার সেটা আমি পরবর্তী ক্ষেত্রে করে দেখাচ্ছি। ক্যাপিটাল অ্যাকাউন্টটা করেছিলাম, তার দেখবে সিডি ব্যালেন্স ছিল 21,500, 16,500, 12,500। এটাকে আমরা ক্রস করে বিডি ব্যালেন্স করে তারই ওই ক্যাপিটাল অ্যাকাউন্টেরই নিচে টানলাম।
ঠিক যার যা ফিগার আছে তার নিচে বাই ব্যালেন্স বিডি বলে 21,500, 16,500, 12,500 সেটাই এখানে লিখে দিলাম। 21,500, 16,500, 12,500। কিন্তু অঙ্কের ডাইরেকশান অনুযায়ী প্রত্যেকেরই ক্যাপিটাল থাকার কথা। এই মুহূর্তে ক্যাপিটাল 21, 16, 12,500 করে আছে, কিন্তু প্রত্যেকেরই ক্যাপিটাল থাকা দরকার 12,500, 12,500, 12,500, যেটা আমি লাল কালি দিয়ে লিখেছি দেখো এখানে। এটাই হবে বাই ব্যালেন্স বিডি 12,500, 12,500, 12,500। এটাই এদিকে এসে গেল সিডি হয়ে 12,500, 12,500, 12,500। এখানে 21,500 যেটা লেখার লিখে দিলাম, 16,500 যেটা আছে লিখে দিলাম, 12,500 যেটা আছে লিখে দিলাম। এইবার 21,500 হতে গেলে এখানে যে ফিগারটা হওয়া দরকার দেখো 9,000 টাকা লিখতে হবে, আর এর 4,000 টাকা লিখতে হবে। এখানে কিছু লিখতে হবে না। এর মানে হচ্ছে টু বলে ক্যাশ বলে লিখে দেবে। অর্থাৎ জার্নালটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এদের যে পরিমাণ টাকা রয়েছে ওই টাকা থেকে সেন 9,000 টাকা, 4,000 টাকা তুলে নিল, নেওয়ার পর প্রত্যেকের ক্যাপিটাল ব্যালেন্স 12,500, 12,500, 12,500 হয়ে গেল। কিভাবে করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। শীটটা করে দেখাচ্ছি। নতুন পার্টনার আসার পর ব্যালেন্স শিটের কী এফেক্ট পড়বে সেটা দেখছি। আমি অ্যাসেট সাইডটা লিখছি। দেখো গুডউইল, নতুন পার্টনার এনেছেন 2,500 টাকা। প্লান্ট অ্যান্ড মেশিনারি 10,000 ছিল, আরও 3,000 এসেছে, তার মানে 13,000 টাকা। ফার্নিচার 2,500 টাকা আমাদের ছিল, নতুন পার্টনার 500 টাকার এনেছেন, তার মানে 3,000 টাকা। স্টক ইন ট্রেড 20,000 টাকা ছিল, আরও 5,000 টাকা, মানে 25,000 টাকা। সানডে ডেটার্স 8,000 ছিল, আরও 4,500 এসছে, 12,500। ক্যাশ অ্যাট ব্যাংক 9,500 ছিল, প্রিমিয়াম বাবদ ও 10,000 টাকা নিয়ে এলো, এবং পুরনো পার্টনারদের বেশি টাকা দেয়া ছিল, তারা 4,000 টাকা, 13,000, 9,000 আর 4,000, 13,000 টাকা তুলে নিল। আলটিমেট ক্যাশ বাক্সে 6,500 টাকা পড়ে থাকবে। এই জায়গাটা আরেকবার বলছি। আমাদের 9,500 টাকা ছিল, 10,000 টাকা নতুন পার্টনার প্রিমিয়াম বাবদ আনলো, এবং পুরানো পার্টনারদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করার পর সেনের 9,000, দাসের 4,000 এক্সট্রা দেয়া ছিল, অতিরিক্ত দেয়া ছিল, সেই অতিরিক্ত টাকাটা ফার্ম থেকে তারা উঠিয়ে নিয়েছে, মাইনাস করার পর টোটাল ক্যাশ অ্যাট ব্যাংক 6,500। সানডে ক্রেডিটার্স 25,000 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট সেন 12,500, দাস 12,500, কর 12,500, টোটাল 37,500। উভয় দিকের যোগফল 62,500।
দেখো ব্যালেন্স শিট মিলে গেছে। তাহলে এই অঙ্কটার বিশেষত্ব হচ্ছে গুডউইলের টাকা নতুন পার্টনার আনতে পারছে না, সেটাকে আমরা প্রথমে পুরানো রেশিওতে পুরানো পার্টনারদের মধ্যে ক্যাপিটালে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, ক্রেডিট করে দিয়েছি, সঙ্গে সঙ্গে সেম অ্যামাউন্টটাকে নতুন রেশিওতে পুরানো এবং নতুন পার্টনারদের মধ্যে ডেবিট করে দিয়েছি। গুডউইল অ্যাপিয়ার হয়েছে এবং ডিসঅ্যাপিয়ার হয়েছে। এবার নতুন পার্টনার তার নিজস্ব কিছু গুডউইল, ফার্নিচার, প্ল্যান্ট, মেশিনারি বা ক্যাশ যা যা এনেছে, ও যা যা এনেছে ক্যাশ ছাড়া, সেই অ্যাকাউন্টগুলোকে ডেবিট করেছি এবং তার ক্যাপিটালকে ক্রেডিট করেছি, এবং তার এফেক্ট ব্যালেন্স শিটে যা যা পড়েছে আমি ছোট্ট ছোট্ট করে সেই জায়গাতে যোগ বিয়োগ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো অটোমেটিক ব্যালেন্স শিট মিলে গেছে। আশা করি তোমরা বুঝতে পারবে। বুঝতে না পারলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি সেই জায়গাটা তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। অ্যাডমিশন অফ পার্টনার্সের কয়েকটা অঙ্ক করলাম, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে এই অঙ্কগুলোতে যে অ্যাসেট এবং লায়াবিলিটির পরিবর্তন ঘটেছে নতুন ব্যালেন্স শিটে, সেই সমস্ত পরিবর্তনগুলো রিফ্লেক্ট করেছে। অর্থাৎ নতুন ব্যালেন্স শিটে পরিবর্তিত ফিগারগুলো এসে হাজির হয়েছে। আমরা রিটায়ারমেন্ট অফ পার্টনারে যাব, কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, এমনও অঙ্ক আসতে পারে যে অ্যাসেট এবং লায়াবিলিটির পরিবর্তন ঘটবে, তার এফেক্ট পার্টনাররা নেবেন, কিন্তু সেই পরিবর্তিত ফিগারে ব্যালেন্স শিটে আসবে না। অর্থাৎ অ্যাসেট লায়াবিলিটির পরিবর্তন ঘটবে, তাতে লাভ লোকসান হবে, লাভ লোকসানটা পুরানো পার্টনাররা নেবেন, কিন্তু তার ভ্যালু আমাদের বুকস অফ অ্যাকাউন্টসের রেকর্ডিং হবে না। এটা কিভাবে ট্রিটমেন্ট হবে, যখন আমাদের পুরো পার্টনারশিপটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে ডিসকাশন করব, বলে দেব। এছাড়া আর একটা ট্রিটমেন্টের কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নতুন পার্টনার যখন পুরনো পার্টনারে জয়েন করতে চাইবেন, তিনি পুরনো পার্টনারদেরকে বলবেন, অনেক সময় বলে থাকেন যে আমি তোমাদের পার্টনারশিপ ফার্মে জয়েন করব, আমাকে মিনিমাম এতটা প্রফিট দিতে হবে। একে বলে গ্যারান্টেড প্রফিট। মানে পার্টনারশিপ ফার্ম যদি লসে রান করে তাহলে তারা ওই নতুন পার্টনার তো প্রফিট পাবে না, তার জন্য সে নিজের সেফগার্ডের জন্য বলে দেবে আমাকে গ্যারান্টেড এতটা প্রফিট দিতে হবে। সেই প্রফিটটা কিভাবে তখনই দেওয়া হবে যখন লসে রান করবে বা তার যে মিনিমাম পাওনা তার থেকে কম প্রফিট পাবে, তখন ওই এক্সেস টাকাটা পুরানো পার্টনারদের মধ্যে থেকে তাকে পুষিয়ে দিতে হবে। কিভাবে পুষিয়ে দেওয়া হবে আমাদের পার্টনারশিপ অ্যাকাউন্টের পরে এই দুটো ট্রিটমেন্ট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো।